শুভ সন্ধ্যা। আহ, বিগত 26শে মার্চ শুরু করেছিলাম আমার প্রথম লাইভ। আমি মূলত লাইভ করি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু ব্যক্তিগত কোনো লাইভ আমি কখনো করি না। 26শে মার্চ শুরু করেছিলাম আমার প্রথম লাইভ। তারপর এপ্রিল, তারপর মে, আজকে 26শে জুন আমি লাইভে আসলাম। আমার কিছু স্বরচিত লেখা নিয়ে আমি লাইভে এসেছি। আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে। আমার আজকের লাইভটি করার কথা ছিল রাত 8 ঘটিকায়। আমার ভারত সহ সারা বিশ্বে কিছু বন্ধু মহল আছেন যারা ফেসবুক পেজগুলা ফলো করেন বা আমার ফেসবুক যে লেখা ওগুলা আমার বিভিন্ন পোস্ট আমি করি, ওগুলা যারা ফলো করেন তারা জানেন আজকে আমি রাত 8 ঘটিকায় আমি লাইভ করব, কিন্তু বিশেষ কাজ থাকায় আমি 6টা বাজে লাইভে চলে আসলাম। যারা যারা জয়েন করেছেন বা প্রথমে জয়েন করেছেন সুমিত তালুকদার, আমি সুমিত তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার লাইভে জয়েন করার জন্য, যুক্ত হওয়ার জন্য। আরও দিদিভাই যারা আছেন, দাদাভাই যারা আছেন তারা আসবেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার লাইভে জয়েন করার জন্য। এবং এখন যারা লাইভ দেখবেন বা পরবর্তীতে যারা লাইভ দেখবেন তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল, কৃতজ্ঞতা রইল সকলের প্রতি। আমি শুরু করছি আজকের দু একটি কথা। আমার লাইভে আছেন জ্যোতির্ময় চক্রবর্তী লিটন। অসংখ্য ধন্যবাদ জ্যোতির্ময় চক্রবর্তী লিটনকে আমার লাইভে জয়েন করার জন্য। আমি আসলে বাস্তবমুখী কিছু কথা বলি লাইভে, আমি কখনো তুষামদি করি না এবং কাউকে কোনো কটাক্ষ করে কথা বলি না। আমি যা কিছু সত্য তা তুলে ধরি। আজকে আমার স্বরচিত কিছু লেখা, আজকে কিছু স্বরচিত লেখা জাতীয় পত্রিকায় এসেছিল, ওইগুলো আমি আজকে প্রকাশ করে আপনাদেরকে শোনাবো। আমার অনেক লেখা আছে, এই লেখাগুলো আমি প্রকাশ করে আপনাদেরকে শোনাবো। আমি প্রথমে একটি লেখা শোনাই আপনাদেরকে। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সাউন্ড আসলে আমি এত এক্সপার্ট নই, আমি মাত্র শুরু করেছি লাইভ করাটা। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার কথা। আমার অনেক লেখা আছে, এই লেখাগুলো অনেক বছর আগের প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। আপনারা হয়তো দেখেছেন, আমার পত্রিকায় অনেক লেখালেখি প্রকাশিত হয়েছে। আমার একটি লেখা প্রকাশিত হয়েছিল 2001 সালে। আজ থেকে প্রায় 24 বছর, আজ থেকে প্রায় 24 বছর আগে, একটি লেখা প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক পোস্টকার্ড পত্রিকায়। প্রাণের প্রিয় দেশ, সুন্দরতম দেশ আমার, অন্তরতম দেশ, প্রাণের প্রিয় দেশ আমার, সোনার বাংলাদেশ। পাখির গান শুনে মোরা ঘুম থেকে উঠি প্রভাতে, সোনার স্বপ্ন দেখি আমরা সুন্দর এই পৃথিবীতে। গর্ব মোরা একটি দেশ, বাংলাদেশ তার নাম, পৃথিবীতে ছড়িয়ে দেব এই দেশের সুনাম। এইরকম অসংখ্য লেখা আমার প্রকাশিত হয়েছে। সময় সুযোগের অভাবে আমি অনেক সময় এগুলা উপস্থাপন করতে পারি না, কিন্তু আজকে আসলাম আপনাদের সম্মুখে এই লেখাগুলো প্রকাশ করার জন্য এবং আপনাদেরকে শোনানোর জন্য, কারণ ইচ্ছে থাকলেও অনেক সময় হয় না আপনাদেরকে শোনানোর জন্য। তারপর দৈনিক মানবজমিন পত্রিকায় 31/8/1998 ইংরেজি, আজ থেকে প্রায় 27 বছর আগে আমার একটি অনুভূতি প্রকাশ হয়েছিল দৈনিক মানবজমিন পত্রিকায়। 31/8/1998 ইংরেজি আমি লিখেছিলাম, প্রিয়সী এসেছিলে এই হৃদয়ের মাঝে, কিন্তু কেন তুমি হৃদয়টা ভেঙে দিলে, আমাকে দুঃখ দিলে, কিন্তু আমি তোমাকে কিছুই বলবো না। আমি সব সময় তোমার পথ চেয়ে থাকব, তোমার ভুল যদি থাকে তুমি ফিরে এসো আমার হৃদয়ের মাঝে। এটা দৈনিক মানবজমিন পত্রিকায় 1998 ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। এইভাবে অসংখ্য লেখা আমার আসলে প্রকাশিত হয়েছে। এটা অনেক লেখা, এটা এটা অনেক আমি পাণ্ডুলিপি করে রেখেছি,
অনেকগুলো পাণ্ডুলিপি করে রেখেছি। এই লেখাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব বলে। আমার সাথে জয়েন হয়েছেন বিশ্বজিৎ দেব দাদা, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে জয়েন করার জন্য। আমার লাইভে জয়েন করেছেন প্রিয়তোষ পাল, আমার বন্ধু প্রিয়তোষ পাল, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। অনেকেই আছেন, আসলে আমার লাইভটি করার কথা ছিল রাত 8 ঘটিকায়। ভারতের অনেক বন্ধুরা যারা আমাকে ফলো দেন পেজে বা ফেসবুকে, তারা সকলেই জানেন আজ রাত 8টায় আমি লাইভ করব, কিন্তু বিশেষ কাজ থাকার কারণে আজকে আমার অগ্রিম লাইভে আসা হয়েছে। আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা গতকালকে শিল্পীরায় উনি উপস্থাপন করেছেন যে রিপন দাদাভাই আজকে রাত 8 ঘটিকায় 26শে জুন লাইভ করবেন, আপনারা সকলে জয়েন করবেন। আমি আসলে দুঃখিত, আমি এই সময়টা আমি লাইভে যেতে পারি নাই বলে। শুরু করছি আমার আরেকটি লেখা প্রকাশিত হয়েছিল পাতাকুড়ির দেশে। পাতাকুড়ি একটি দেশ, খুব জনপ্রিয় একটি পত্রিকা। সেটা প্রকাশিত হয়েছিল আজ থেকে প্রায় 21 বছর আগে। 21 বছর আগে আমি এই লেখাটি লিখেছিলাম, মুখের এই ভাষা। ফেব্রুয়ারি আসলে পরেই কান্না ভেসে আসে, ছেলেরা এই মায়েরা শুধুই চোখের জলে ভাসে। সালাম বরকত, রফিক জব্বার ফেব্রুয়ারিতে দিয়েছে প্রাণ, প্রভাত ফেরিতে আমরা গাই আমার ভাইয়ের গান। মুখের বাসার জন্য তোমরা দিয়ে গেলে রক্ত, সারা বিশ্বে ছড়িয়ে আছে শত শত তোমাদের ভক্ত। বাংলা মানুষ ভুলবে না কবু, মুছবে না তোমাদের নাম, বিশ্ববাসীর কাছে তোমরা পেয়েছ কত সুনাম। সেটা প্রায় 21 বছর আগে প্রকাশিত হয়েছিল পাতাকুড়ির দেশে। আমাদের সাথে জয়েন হয়েছেন দৈনিক ডেস্টিনি শ্রীমঙ্গল প্রতিনিধি, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এবং গরিবের ডাক্তার হিসাবে খ্যাত ডাক্তার রাধাকান্ত দাস, অত্যন্ত সহজ সরল ভালো মনের একজন মানুষ। উনি জয়েন করেছেন আমার লাইভে, উনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি লেখালেখি করব ঠিক আছে, মাঝে মধ্যে দু একটা গানও শোনাবো আপনাদেরকে। আমার আরেকটি এই লেখা প্রকাশিত হয়েছে আজকের কাগজ পত্রিকা। আজকের কাগজ পত্রিকা অনেক জনপ্রিয় পত্রিকা ছিল বাংলাদেশে। সেটা প্রকাশিত হয়েছিল 5/5/2004 সালে, আজ থেকে প্রায় 21 বছর আগে। এটা জাতীয় দৈনিক পত্রিকা। আমার এই স্বরচিত লেখাটি প্রকাশিত হয়েছিল। এলো নতুন বছর, পুরনোকে বিদায় দিয়ে এলো নতুন বছর। 12টি মাস গুনতে কত লেগেছে জানি প্রহর। মুছে যাক পুরনো স্মৃতি, মুছে যাক যত ব্যথা, নতুন বছরে মনের মাঝে গাথি নতুন কথা। হিংসা বিদ্বেষ থাকবে না কবু, থাকবে না হানাহানি, ধন সম্পদ নিয়ে কেহ করে না টানাটানি। অসহায় এই পাশে দাঁড়াও, করো সবাই শপথ, ভালো আজ সময় শপথ নাও, ছেড়ে দাও কুপথ। আসলে এরকম অনেক লেখা, আমি এই লেখাগুলা তখন সময়, আজ থেকে 25 বছর 27 বছর প্রায় 30 বছর আগে আমার এই লেখাগুলি প্রকাশিত হয়েছিল। অনেকেই আমার নাম চিনেন, রিপন কান্তি ধর, রূপক চিনেন, কিন্তু ব্যক্তিগতভাবে অনেকেই আমাকে রূপক নামেই চিনেন। আমি যে লেখালেখি করি রিপন কান্তি ধর অনেকেই চেনেন না। আজকে অনেকেই লেখালেখির জগতে এসেছেন, অনেকেই কবি সাহিত্যিক বা গণমাধ্যমে কাজ করেন। আমি কিন্তু অনেক আগ থেকেই গণমাধ্যমে কাজ করি এবং অনেক আগে থেকেই কিন্তু আমি জাতীয় পত্রিকায় লেখালেখি করি, কিন্তু প্রকাশ্যে খুব কম আসতাম। বিভিন্ন মিটিংয়ে আমি কম যেতাম, এগুলা আমি কখনোই তেমন যেতাম না। আমি আমার নিজের মনের গভীরে এগুলো আমি লেখালেখি করতাম, শুধু মনের খোরাকের জন্য কিন্তু আমি লেখালেখি করতাম। আমি কখনো এই লেখালেখি দিয়ে যে আমি ইনকাম করব বা আমি টাকা জমাবো, এরকম কোনো চিন্তাই আমার ছিল না। আমার লেখালেখি মূলত নিজের খোরাকের জন্য, মনের খোরাকের জন্য। যখন পত্রপত্রিকা যখন প্রকাশিত হতো, ঘুম থেকে 8টা বাজে কিন্তু আমি চমুনায় চলে যেতাম, আমাদের মৌলভীবাজার জেলা চমুনায় চলে যেতাম পত্রিকা
কালেক্ট করার জন্য। তখন যখন পত্রিকা খুলেই দেখতাম আমার লেখা যখন প্রকাশিত হয়েছে, আনন্দে আবেগে আমি আপ্লুত হয়ে যেতাম। তখন অনেকগুলো পত্রিকা নিতাম, নিয়ে অনেককেই দিতাম বা আমার কাছে সংগ্রহ রাখতাম। এইভাবে অনেক লেখালেখি কিন্তু আমি করেছি। অনেকে গণমাধ্যমে কাজ করে প্রকাশ্যে বলে আমি সাংবাদিক, এই সেই, এগুলো আমার পরিচয় দিতে আমার ভালো লাগে না। আমি শুধু আত্মতৃপ্তি, নিজের খোরাকের জন্যই আমি একজন গণমাধ্যম কর্মী, আমি একজন লেখক, আমি একজন ছড়াকার। আমি নিজের মধ্যেই পরিচিতি থাকতে চাই। আমার এত পরিচিতি দরকার নাই, এত কমিটির সাথে দরকার নাই, এত এই কমিটি সেই কমিটি, আর আমি এই কমিটির সাথে সেই কমিটি, এগুলো কখনো আমি পছন্দও করি না। আমি কোনো কমিটির সাথেও যাই না, কোনো কমিটির সাথে সম্পৃক্ত হতেও চাই না। আমি সব সময় একাই পথ চলতে ভালোবাসি, এবং আমি কারো উপদেশ নিতেও চাই না। নিজের উপদেশ নিয়ে, নিজের বুদ্ধি নিয়ে আমি চলাফেরা করি। আমি কখনো আমি অন্য যে অন্যরার উপদেশ নিয়ে আমার চলাফেরা কখনো লাগে না। আপনারা অনেকেই জানেন আমার ছোটোখাটো একটা ফার্মাসি আছে। আমি একজন ফার্মাসিস্ট, এবং আমি একজন শিল্পী মানুষ। আমি গান করি মাঝে মধ্যে, এবং এই গানগুলো কিন্তু আমি নিজের শৌখিনবশত করি। আজ থেকে প্রায় 20-25 বছর আগেও কিন্তু আমি অনেক স্টেজ প্রোগ্রাম করেছি। আপনারা জানেন অনেক স্টেজ প্রোগ্রাম করেছি আমি, আপনারা অনেকেই জানেন। এবং অনেকেই আমার সাথে জয়েন হয়েছেন এখন প্রিয়াঙ্কা দাস পিঙ্কি। প্রিয়াঙ্কা দাস পিঙ্কি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই লাইভে অংশগ্রহণ করার জন্য। আমার এক ছোট বোন প্রিয়াঙ্কা দাস পিঙ্কি, অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন করার জন্য। তা আমি আসলে মূলত আমি এইগুলা করি আমাকে নিজের খোরাকের জন্য। আমি কখনো কোথাও যদি কোনো বাড়িতে যাই, আমাকে যখন বলা হয় দাদা একটা গান করেন, আমি হারমোনিয়াম নিয়ে কিন্তু বসে পড়ি। কিন্তু আবার অনেকে আমাকে অনেক গায়ে হলুদের প্রোগ্রামে বলে গান করার জন্য। আমি কিন্তু কোনো কমার্শিয়াল না, আমি কোনো গায়ে হলুদের প্রোগ্রামে আমি কোনো কন্ট্যাক্টে যাই না, এবং আমি অনেকে অফার দেয় কিন্তু আমি যাই না, আমার ওগুলো ভালো লাগে না। হ্যাঁ, আমাকে তাৎক্ষণিকভাবে যদি কেউ বলে, তাৎক্ষণিকভাবে যদি কোনো গায়ে হলুদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি, আমি চেষ্টা করি তাৎক্ষণিকভাবে গান গাওয়ার যতটুকু পারা যায়। আমি কিন্তু আমি যখন গান বাজনা করি কোনো প্রিপারেশন নেই না। আপনারা হয়তো বা দেখেছেন আমি অনেক গানগুলো পোস্ট করি। আমি কিছুদিন আগে কয়েকটি গান আমি গেয়েছিলাম একটি বাড়িতে। আমরা কয়েকজনে শৌখিনতার বসেছিলাম তাৎক্ষণিকভাবে, কোনো ধরনের রিহার্সেল ছাড়াই বসেছিলাম। এই গানগুলো আমি গেয়েছি, আপনারা দেখেছেন, অনেক সময় ফেসবুকে আপলোড দিয়েছি। আমি একটু গান করি, হালকা একটি গান করি, ভারতের একটি গান, আমার প্রিয় একটি গান। আমি আসলে আজকে যে লাইভ করব, গতকালকে আমি এটা বলেছিলাম, মানে ঘোষণাটা কিন্তু আজকে 5:30টায় দিয়েছি। ফেসবুকে কিন্তু আমি গতকালকে ঘোষণা দিইনি, আজকে কিন্তু আমি 5:30টায় ঘোষণাটা দিয়েছি। আমি একটি গান করি, ভারতের আমার একটি প্রিয় গান। বেশি শোনাতে পারবো না কারণ ইনস্ট্রুমেন্ট নাই তো। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো রে কিসকিরে বৃষ্টি সুরে, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগিনি তো এত আশা ভালোবাসা এই মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগিনি তো এত আশা ভালোবাসা এই মনে। সেই বৃষ্টি বেজা পায়ে সামনে এলে হয় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমি ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো কিরে বৃষ্টি সুরে সুরে শোনাই রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। যেহেতু বৃষ্টিময় আজকে সকাল সন্ধ্যা রাত, এই জন্য বৃষ্টির এই গানটি আপনাদেরকে শোনালাম। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি। সকলকে ধন্যবাদ আমার এই গানটি শোনার জন্য। আমি আরেকটি গান শোনাই, দেখি অল্প 2-4 লাইন
আসলে কোনো ধরনের কোনো প্রিপারেশন নাই, তো হঠাৎ করে আমার এই লাইভে আসা, এটা আসলে মানসিক একটা প্রিপারেশন থাকে। আর গান বাজনা একটু লাগে আপনার বাজনা যদি না হয়, তাল ছাড়া তো হয় না, তাল লাগে, তাল ছাড়া তো হয় না, এই জন্য একটু সমস্যা আছে। অনেকই গান অল্প অল্প করি আর কি, যখন আমার মনে হয় তখনই আমি কিছু গান করি। পলিরানী দেবনাথ লাইভে জয়েন হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। পলিরানী দেবনাথ রেডিও পল্লীকণ্ঠ 99.2 FM রেডিওতে কর্মরত আছেন, অত্যন্ত ভালো মনের মানুষ, তারা অনেক কাজ করে। আমি আরেকটি গান করি, খুবই জনপ্রিয় গান, ভারতের একজন শিল্পীর, নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি যে ভেবে মরি বলছে কি লোকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনে কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনে কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে একটু গান শোনালাম, কবিতা ছড়ার পাশাপাশি দু একটি গান শোনালাম। এখন আমার আরেকটি লেখা আমি পড়ে শোনাচ্ছি। দৈনিক বাংলা বাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল 21/6/2004 ইংরেজি, আজ থেকে প্রায় 21 বছর আগে। বাড়ির আঙ্গিনায়। বাড়ির আঙ্গিনায় মধু মাসের বসেছে কত মেলা। যেহেতু এখন মধু মাস চলছে, আম কাঁঠাল জামের মেলা, সেই থেকেই কিন্তু আমি সেই সময়টা লেখা লিখেছিলাম, এবং জাতীয় পত্রিকায় কিন্তু আমার এই লেখাটা প্রকাশিত হয়েছিল। বাড়ির আঙ্গিনায় মধু মাসের বসেছে কত মেলা, কেউ বা কিনছে আম আনারস, টাকায় দেখাচ্ছে খেলা। আনন্দ নিয়ে খাচ্ছে সবাই মজার মজার ফল, এই সমস্ত ফলকে কেউ দেখায় আবার বল। অনেক শিশু পাচ্ছে না দেখো খেতে এসব ফল, ফলগুলো শুধু দেখে তাদের চোখগুলো টলমল। বৃষ্টি পড়ে বাজনা বাজে টিনের চালে, বর্ষা এসে নদীর জলে ঢেউয়ের সারা জাগে। ভেঙের ডাক মাছের খেলা মধুর ভালো লাগে, বর্ষা এলো সবুজ বন সতেজ হয়ে ওঠে। মিষ্টি মধুর বর্ষা এলো কদম খেয়া ঘাটে। আসলে এরকম অনেক লেখা আমি লিখেছিলাম তখন, হয়তো বা 21-22 বছর, 25 বছর আগে, 27 বছর, 28, প্রায় 30-32 বছর আগে। অনেক দিন যাবৎ কিন্তু আমি লেখালেখির সাথে সম্পৃক্ত।
অনেকের জন্মই হয় নাই যখন আমি লেখালেখি করি। আজকে অনেকেই সাংবাদিক, কবি, ছড়াকার। আমি যখন লেখালেখি করি হয়তো বা অনেকের জন্মই তখন হয় নাই। তখন সময় কিন্তু আমি যখন স্কুলে পড়ি তখন থেকে কিন্তু আমি জনকণ্ঠ পত্রিকায়, হইচইর পাতায় লিখতাম, বাংলা বাজার পত্রিকা, দৈনিক আজকের কাগজ, দৈনিক মাতৃভূমি, দৈনিক যুগান্তর, দৈনিক প্রথম আলো, দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানব জমিন, সাপ্তাহিক পাতাকুড়ির দেশ, মনুবার্তা, সাপ্তাহিক পোস্টকার্ড শো, অনেক অনেক পত্রিকায় কিন্তু আমি লেখালেখি করতাম, অসংখ্য অসংখ্য অনেক লেখালেখি করতাম। এবং এমনও দিন গেছে 3-4টা পত্রিকায় কিন্তু আমার লেখা প্রকাশিত হতো। অনেক দিন গেছে 3-4টা পত্রিকায় আমার অনেক লেখা প্রকাশিত হতো। তাহলে আসলে এটা এটা মনের আবেগ ছিল। আরেকটি লেখা প্রকাশিত হয়েছে দৈনিক আজকের কাগজ পত্রিকায় 28/6/2000 সাল, আজ থেকে প্রায় 25 বছর আগে আমি দৈনিক আজকের কাগজে জাতীয় পত্রিকায় এই লেখাটি লিখেছিলাম, যুবকের সংগ্রাম। যুবকের সংগ্রাম আমার লেখার শিরোনামটি। চারিদিকে হচ্ছে যে আজ যুব সমাজের অবক্ষয়, নিজের জীবন ধ্বংস করে নিজেই করছে নিজের ক্ষয়। যুবরাই দেশের জন্য অনেক বড় হাতিয়ার, অনেক বড় হাতিয়ার। যুবরাই করে শত্রুকে তার প্রতিহত তার প্রতিকার। যুবকরাই দেশের সম্পদ, রাখতে হবে মান। বিপদে করবে সংগ্রাম ওরা, জয় হবে প্রতিক্ষান। তো এইভাবে আসলে যুবক নিয়ে, বৃদ্ধ সকলকে নিয়ে কিন্তু আমি লেখালেখি করেছি। অনেক লেখাই করেছি, গান বাজনাও করেছি, অনেক সামাজিক কাজে অংশগ্রহণ করেছি, অনেকগুলাই আছে। তারপর যারা আমাকে চিনেন, জানেন, তারা হয়তো জানেন। আবার যারা নতুন প্রজন্মের অনেকে আমাকে চিনেন না, জানেন না। যারা পুরনো লেখালেখি করতেন, সাংবাদিকতা করতেন বা ছড়াকার, কবি, সাহিত্যিক, তারা কিন্তু অনেকেই আমাকে চেনেন। আবার অনেকেই এই প্রজন্মের অনেকেই আমার সম্বন্ধে জানেন না, চিনেন না। আবার অনেকেই আবার জানেন। আমি আরেকটি লেখা লিখেছিলাম আমাদের এই মৌলভীবাজারের মনুনদী নিয়ে একটি লেখা লিখেছিলাম দৈনিক বাংলা বাজার পত্রিকায়। সেটা প্রকাশিত হয়েছিল 28 তারিখ, মে মাসের 28 তারিখ 2003 সালে, আজ থেকে প্রায় 22 বছর আগে। মনুনদীর পাড়ে বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে প্রিয় মনু নদী, মনের কথা বলছে কত, চলছে নিরবধি। বিকেল বেলায় আমি যখন নদীর ধারে বসি, ইচ্ছে করে বাজাই যেন রাখালিয়া বাঁশি। হাবুডুবু খাচ্ছে সবাই, করছে কত খেলা, কেউ বা আবার খেলার ফাঁকে বাসিয়ে দিচ্ছে বেলা। আসলে অনেক মজার লেখা ছিল। এই মজার লেখাগুলা যখন আমি লিখতাম মনের আনন্দে, যখন প্রকাশ হতো, এরকম একটা আনন্দ অনুভূতি অন্যরকম ছিল। বর্তমানে কিন্তু এই আনন্দ অনুভূতিগুলা পাওয়া যায় না। অনেকে এখন অনলাইনে অনেকেই লেখা পাঠায়, ইমেইলে পাঠায়। আমরা যখন লেখালেখি করতাম অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আমরা লেখালেখি করতাম। পৃষ্ঠার পর পৃষ্ঠা কিন্তু লিখতাম, ভুল হলে এটা আবার কারেকশন করতাম শুদ্ধ করে, বড় একটা পৃষ্ঠায় মার্জিন দিয়ে লেখাটি লিখতাম। তারপর ডাক বিভাগ থেকে হলুদ খাম নিয়ে আসতাম, খামের ভিতরে এই লেখাটা ভরে আটা দিয়ে লাগিয়ে পোস্ট অফিসে ছাড়তাম। যখন ঢাকা অফিসের ঠিকানায় লিখে পাঠাতাম, আর যখন ওনারা সম্পাদক বা বার্তা সম্পাদক বলেন, সাহিত্য সম্পাদক বলেন, তারা যখন আমার লেখাটা পরে নির্বাচিত করতেন, করার পর যখন প্রকাশিত করতেন, তখন আমার অত্যন্ত ভালো লাগতো। ঘুম থেকে উঠে যখন পত্রিকাটা পেতাম এবং এই লেখাটা যখন পড়তাম, তখন মনে হতো অনেক কিছু পেয়েছি, জীবনে যা পেয়েছি সব মনে এই লেখার মধ্যেই পেয়েছি। তো এটা আসলে অন্যরকম অনুভূতি। বর্তমানে কিন্তু এই অনুভূতি কাজ করে না। বর্তমান প্রজন্মের অনেকেই আছে, লেখক বলেন, কবি বলেন, গণমাধ্যম করেন, নতুন প্রজন্মের কথা বলছি আমি। এইগুলা কিন্তু এখন আর এগুলা কাজ করে না। আমরা যখন লেখালেখি করতাম তখন কিন্তু এই অনুভূতিগুলা কিন্তু কাজ করতো, যে আসলে বিশদ একটা ব্যাপার। আমার লেখা প্রকাশিত হচ্ছে জাতীয় পত্রিকায়, এটা বিশাল একটা ব্যাপার ছিল তখন কিন্তু বিশাল ব্যাপার ছিল, কারণ সারা বাংলাদেশ থেকে কিন্তু লেখা যেত। সেখান থেকে নির্বাচিত
করা হতো বাছাই করে কার লেখা প্রকাশিত হবে। তার মধ্যে এত সব শত শত হাজার লেখার মধ্যে যে আমার লেখা নির্বাচিত করে তারা প্রকাশিত করতেন, তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি। হয়তোবা অনেকেই বেঁচে আছেন বা অনেকেই হয়তো প্রত্যেকের সাথে সম্পৃক্ত আছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমার লেখা প্রকাশিত করেছেন। অনেক ধন্যবাদ। আমাদের সাপ্তাহিক মনুবার্তার মৌলভীবাজারের সম্পাদক ছিলেন আমাদের জাফর ভাই, খুবই গুণী একজন মানুষ, ভালো মানুষ উনি। সৃষ্টিকর্তা ওনাকে আশীর্বাদ করুন। উনি অনেক দিন হলো আমাদের মাঝে নেই, উনি আমার পরপারে চলে গেছেন। ওনার প্রতি শ্রদ্ধাবোধ রেখে বলছি, মনুবার্তা যখন মৌলভীবাজারে প্রকাশিত হতো কয়েকজন লেখকের মধ্যে কিন্তু আমি একজন ছিলাম। সেটা 93 সাল, 94 সাল, 95 সাল, 96 সাল, তখন কিন্তু এত লেখালেখি প্রকাশিত হতো না। রিপনকান্তি দল রূপকের কিন্তু প্রতি সোমবার একটা লেখা থাকতো। রিপনকান্তি দল রূপক আমার এই লেখাটাকে প্রতি সপ্তাহে সোমবারে প্রকাশিত হতো সাপ্তাহিক মনুবার্তা পত্রিকা। আমার লেখা কিন্তু প্রকাশিত হতো। যখন সাপ্তাহিক পাতাকুড়ি মৌলভীবাজারে প্রথম প্রতিষ্ঠিত হলো তখন থেকেই কিন্তু আমি লেখালেখি করি সাপ্তাহিক পাতাকুড়িতে। তখন কিন্তু আমার অনেক ছড়া কবিতা প্রকাশিত হতো। আবার আমি অনেক নিউজ পাঠাতাম, তাদের একটা বক্স ছিল, নিউজ লিখে এই বক্সে রাখতাম। এই বক্সে রাখার পর এই লেখাগুলো কিন্তু প্রকাশিত হতো। অত্যন্ত আনন্দ লাগতো কিন্তু এই যে আমাদের মৌলভীবাজারের পত্রিকাগুলো, যে এটা অত্যন্ত আনন্দিত লাগতো আমাদের এই পত্রিকাগুলো যখন আমার লেখা প্রকাশিত হতো। আসলে এই যে পত্রিকাগুলো যারা আগের যারা ছিলেন, যারা পত্রিকাগুলা পরিচালনা করতেন, তারা অত্যন্ত আন্তরিক মনের মানুষ ছিলেন। তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না যে আমি ওর লেখা ছাপাবো না, এরকম কিন্তু কখনো আমি পাই নাই। অনেককেই পাই নাই যারা সাবেক যারা ছিলেন, পত্রিকা যারা চালাতেন, খুবই ভালো মনের মানুষ ছিলেন। তারা সকলকে কিন্তু প্রাধান্য দিতেন এবং নব্য লেখকদের বেশি প্রাধান্য দিতেন। তাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমি বলছি, মৌলভীবাজারের সম্ভবত গোলাম রব্বানী একটি বই লিখেছিলেন, রাজনগর না কুলাউড়া জানি বাড়ি, আমার মনে নেই, প্রায় 8-10 বছর হয়েছে। তে 103 নম্বর পৃষ্ঠায় আমার নামটি লিপিবদ্ধ আছে। মৌলভীবাজারের ইতিবৃত্ত একটি বই, এটা সম্ভবত মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে আছে। মৌলভীবাজারের ইতিবৃত্ত একটি বই মাঝে লেখক হিসাবে কিন্তু স্থান পেয়েছে সৌমিত্র দেব টিটুদার নাম। উনি কিছুদিন আগে স্বর্গীয় হয়েছেন। আর আমার নাম রিপন কান্তি দল রূপকের নামটা কিন্তু লিপিবদ্ধ হয়েছে। মৌলভীবাজারে ইতিবৃত্ত একটি বই আছে, এটা সম্ভবত দাম